জুলাই সনদে সই করে 1 মাসেই রোড ম্যাপ দেওয়া সম্ভব। নির্বাচনে দেরি হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। ভোটের আগে মৌলিক সংস্কার চায় এনসিপি। লেভেল প্লেইং ফিল্ডের আশা। আওয়ামী লীগ নিষিদ্ধে 100 দিনের আলটিমেটাম। পুনর্বাসন চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি 3 দল সংগঠনের। বিচার না করলে অন্তর্বর্তী সরকারকেই বইতে হবে রক্তের দায়। ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটিতে শনিবার শেষকৃত্য। শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বলছেন, জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া রাজনৈতিক দলের প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সাড়া আশা জাগিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এর সঙ্গে যোগ হয়েছে 1.5 যুগের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংস্কারের পাশাপাশি শিগগিরই নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনড়। আর এ নিয়ে বরাবরের মতোই কিছু মহলের সমালোচনার মুখে বিএনপি। দলটি সংস্কার চায় না, ক্ষমতা চায়, এমন অভিযোগে দলটির নেতাদের সাফ জবাব, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে এসেছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবেও সাড়া দিয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও জানান নেতারা। সংস্কার নিয়ে তো বিএনপির কোনো সমস্যা নেই। বিএনপি তো এই সংস্কারের কথা বলতেছে আজকে 7-8 বছর থেকে। একবারে কি সংস্কার হয়? সংস্কার চলতেই থাকবে। যে সরকারে আসুক সংস্কার করতে হবে। যেগুলি হাতে আছে এগুলি আবার নতুন নতুন সংস্কার। 7 বছর আগে থেকে বিএনপি সংস্কার, ভিশন 2030, তারপরে 27 দফা বিএনপির সংস্কার, তারপরে যুগপৎ সবাইকে নিয়ে 31 দফা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 2 বছর আগে, তখন সংস্কার বলে কোনো শব্দ এদের মুখে শুনি নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনা, বাঁচিয়ে রাখা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সমস্ত উদ্যোগ আমি মনে করি বিএনপির নেতৃত্বে হয়েছে। ঐকমত্য কমিশনের কাছে দেয়া সব রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আগামীর নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব, এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বিলম্বিত করার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে অতীতের মতো আবারও আন্দোলনে নামবেন তারা। যেখানে ঐকমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং এটা জানুয়ারির মধ্যে হওয়াই ভালো। এর পরে গেলে এটা এই জাতি, জনগণ, বিএনপি আমরা মানব না। বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি তার নিউট্রালিটি, নিরপেক্ষতা বজায় রাখবেন, সেটা আমরা আশা করি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ আদায়ে নিজেদের মতামতের সঙ্গে ঐক্যমত্যে শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। অন্তর্বর্তী সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার শেষ করে ভোট সম্ভব বলে মনে করেন নেতারা। তাদের প্রত্যাশা, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার এবং রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে। শাবাব ওয়াসির রিপোর্ট। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 6.5 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদ্দেশ্যে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশে আসে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিতে অনড় দলটি। মৌলিক সংস্কার কথাটার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক ভিত্তি, এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। প্রধানমন্ত্রী যাতে স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে, সেজন্য যাতে 2বারের পরে কেউ প্রধানমন্ত্রী না থাকে। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন সম্ভব বলে জানান এনসিপি নেতারা। সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি
চলে এসেছে, এটা যদি দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে এবং 1 থেকে 2 মাস সময় নেয় এবং সবাই সাইনিং পেপারের মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছায়, যে সময় নির্বাচন হোক আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাই। এবং পৃথিবীতে বিশেষত রিসেন্ট ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা আছে, নতুন দল এসে এরকম একটা চমক সৃষ্টি করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির সদিচ্ছা প্রত্যাশা করে এনসিপি। ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইন যে বাজেট রয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে, ফাইন্যান্সিয়াল। আর এগুলোতে পরিবর্তন আনার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচনে গেলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলেও মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসিকে সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানালেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না। ময়মনসিংহ দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। স্লোগানে মুখর ময়মনসিংহ নগরী। দীর্ঘদিন পর জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন ঘিরে এমন আয়োজন। নেতাকর্মীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয় সার্কিট হাউস মাঠ। শুক্রবার দুপুরে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণ সেবা না পেয়ে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ছে উল্লেখ করেন তিনি। ইসির সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিশেষ কোনো দলকে সুবিধা দিলে মেনে নেবে না জনগণ। সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে দাবি উঠেছে উভয় ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চকক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কুরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানান জামায়াতের আমির। কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 100 দিনের আলটিমেটাম দিয়ে গণহত্যার দৃশ্যমান বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 4 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, বিচার না করলে শহীদের রক্তের দায় বয়ে বেড়াতে হবে অন্তর্বর্তী সরকারকে। এদিন একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এনসিপি ও গণ অধিকার পরিষদও। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার, বিচার না হলে এ দায় বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। আর ইনকিলাব মঞ্চের মুখপাত্র দিলেন 100 দিনের আলটিমেটাম। এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। এদিন একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির গুলশান বিভাগের নেতাকর্মীরা। রামপুরায় বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিচার করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। সেই সঙ্গে রাষ্ট্র কাঠামো সংস্কার শেষে গণপরিষদ নির্বাচনেরও দাবি জানানো হয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই আওয়ামী লীগকে না ব্যান করতে পারি আমরা ঘরে ফিরে যাব না। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ করেছে গণ অধিকার পরিষদও। এই ফাঁসিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। এ সময় রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের দাবি জানায় গণ অধিকার পরিষদ। আমাদের দাবি কি? জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 2:45টায় বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ডক্টর ইউনুস সহ 100টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
পোপ ফ্রান্সিসকোর শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে ভ্যাটিকান সিটি এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই হাজার হাজার মানুষ ভ্যাটিকানের দিকে ছুটে আসতে দেখা যায়। এদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় বেলা 2:42 রাজধানী রোমে অবতরণ করেন এবং তিনি ইতিমধ্যেই ভ্যাটিকান সিটিতে এসে পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যেই রাজধানী রোমে আসতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজপরিবারের সদস্যরা এখানে আসবেন। আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে এখানে শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাকে সান্তা মারিয়া মাজ্জরের গির্জায় দাফন করা হবে। এটা ছিল তার শেষ ইচ্ছা। ধারণা করা হচ্ছে 2.5 থেকে 3 লাখ মানুষ উপস্থিত হবে এই সান্তা মারিয়া মাজ্জরের পাশাপাশি এই সেন্ট পিটার্স বাসিলিকার প্রাঙ্গণে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পিএসসি সংস্কার সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের কয়েকজন শিক্ষার্থী। এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে এনসিপি। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনে বসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এনসিপি নেতা সার্জিস আলম। এ সময় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে 46তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এছাড়া পিএসসিতে আন্দোলনকারীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান সার্জিস আলম। রাজনৈতিক যে খেলা হতো, সুপারিশের যে খেলা হতো ভাইবার মার্চকে কেন্দ্র করে, এই খেলা বন্ধ করতে হবে এবং আমাদের এই সহযোদ্ধারা যারা যৌক্তিক দাবি নিয়ে গিয়েছিল পিএসসির সামনে, তাদের গায়ে যারা হাত তুলেছে তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়ে ডেঙ্গু সচেতনতায় র্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে র্যালি শেষে মশক নিধনে উল্লেখযোগ্য কোনো তৎপরতা চোখে পড়েনি। এদিকে জুনের আগেই এডিসের প্রজনন স্থল ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছে ডিএসসিসি প্রশাসক। ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও সচেতনতা সৃষ্টিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের র্যালি। র্যালিতে সিটি কর্পোরেশনের পাশাপাশি অংশ নেন ধানমন্ডি সোসাইটি, স্থানীয় এলাকাবাসী ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। বলেন, নাগরিকরা সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিধন সম্ভব নয়। তাই নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন। ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপকে কমানো এবং মশা নিধনের মাধ্যমে এই কর্মসূচি আজকে উদ্বোধন করা হলো। সরকার তো একা কিছু করতে পারবে না। আমার এলাকা, আমার ঘর, আমার আঙিনা আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কিন্তু সেটার জন্য দরকার হচ্ছে সচেতনতা। সবাই মিলে একসাথে কাজ করলে এই সমাজ, এই দেশ সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। জনসাধারণের মাঝে একটা সচেতনতার সৃষ্টি করতেছে। বিশেষ অভিযানে 800 পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মী বিভিন্ন জোনে ভাগ হয়ে কাজ করবেন। জুন মাসের আগেই নিয়মিত ও বিশেষ অভিযানের মাধ্যমে এডিসের প্রজননস্থল ধ্বংস করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। বৃষ্টি হলে পানি জমলে যেন মশা তার জন্মস্থান তৈরি করতে না পারে, এই কারণে আমরা এই বিশেষ করে জুনের বর্ষার মৌসুম আসার আগেই আমরা এই বিশেষ অভিযান শেষ করব, যাতে মশা বিস্তার না করতে পারে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব জানান, সিটি কর্পোরেশনের ভবনগুলো এবারের অভিযানের আওতায় আনা হবে। আমাদের নগরে কোথাও ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্বিঘ্নে তারা যাবে, নিরাপত্তা ব্যবস্থা, এই সমস্ত ইত্যকার বিষয়গুলো নিয়ে আমরা একটা সুপরিকল্পিত সমন্বিত একটি পরিকল্পনা গ্রহণ করেছি। বিশেষ অভিযানের ঘোষণা দিয়ে র্যালি করা হলেও চোখে পড়েনি মশক নিধনে সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য কার্যক্রম। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আলোচিত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির একই ঘটনায় কেউ হয়েছেন আসামি, আবার কাউকে করা হয়েছে সাক্ষী। এমনকি যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তারাও আছেন আসামির তালিকায়। এমন পর্যালোচনা তুলে ধরে 2015 সালে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলা আবার তদন্তের জন্য দুদকে ফেরত পাঠিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত।
দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, উদ্দেশ্যমূলকভাবে মামলা দুর্বল করার দায়ে দুদকের এই কার্যক্রমেরই তদন্ত করা উচিত। বেসিক ব্যাংক, এই ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে 50টির বেশি। তারই একটি হয় 2015 সালে পল্টন থানায়। 7 বছরের তদন্ত শেষে 2022 সালে চার্জশিট দেয় দুদক। এরপর আনুষঙ্গিক নথি পর্যালোচনা করে গেল 3 ফেব্রুয়ারি আরও তদন্তের জন্য তা ফের দুদকে পাঠিয়ে দেন ঢাকার বিশেষ জজ আদালত 1, যেখানে অসঙ্গতি হিসেবে তুলে ধরা হয়েছে বোর্ড সভায় সর্বসম্মতি ক্রমে ঋণ প্রস্তাব অনুমোদন করা হলেও চার্জশিটে শুধু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 2-3 জনকে আসামি করা হয়েছে। বোর্ডের বাইরে যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তাদেরও আসামি করা হয়েছে। মানা হয়নি বেসিক ব্যাংক ক্রেডিট পলিসি গাইডলাইন। একই অভিযোগে কাউকে করা হয়েছে আসামি, আবার কেউ হয়েছেন সাক্ষী। সেম কাজ করে পরিচালনা পরিষদের সবাই যদি সাক্ষী হয় তাহলে চেয়ারম্যানও সাক্ষী হবে। এখানে ওনাকে সাক্ষী না করে ওনারা আসামি করছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে মন গড়া চার্জশিট মামলাকে শুধু দুর্বলই করেনি, প্রশ্নের মুখে ফেলেছে দুদকের সক্ষমতাকে। এই ইনভেস্টিগেশন এতদিনও বা কেন লাগবে? একটা অর্থ যদি দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে, সেই অর্থকে ট্র্যাক করা, ট্রেস করা, কারা কারা এখানে ইনভলভ ছিল, সব তো ডকুমেন্টেশনের। দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, বেসিক ব্যাংকের মামলাগুলো যে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে এটা তারই প্রমাণ। বেসিক ব্যাংকের ঘটনাটাকে নিয়ে শুরু থেকে যা ঘটেছে তৎকালীন দুদকের হাতে, উচিত হচ্ছে যে তৎকালীন দুদকের নেতৃত্বে যারা ছিল তাদেরকে জবাব দিতে হয়। তারা আগামী 4 জুন নতুন তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন আদালত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে 3 থেকে 4 টাকা বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম, আর কেজিতে 10 টাকা বেড়েছে আমদানি করা রসুনের। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। স্বস্তি নেই শাকসবজির বাজারেও, তবে কমতির দিকে রয়েছে ব্রয়লার মুরগির দর। রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বাভাবিক হয়েছে ভোজ্য তেলের সরবরাহ। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল ও ক্যানোলা। তবে হঠাৎ করে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়েছে লিটারে 3 থেকে 4 টাকা। দর ওঠানামার বাজারে বিক্রেতারা একে স্বাভাবিক দেখলেও বিপরীত প্রতিক্রিয়া ক্রেতার। বিশেষ করে সুপার বা সয়াবিন জাতীয় যে তেলগুলো, এগুলো প্রতি লিটার প্রতি আপনার 2 থেকে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। খোলা তেলটা হয় কি অনেক ক্ষেত্রে 2 টাকা 3 টাকা বাজার থেকে কাস্টমার থেকে কিনে তার ডিফারেন্স থাকে রেট, কারণ বাজার 5 টাকা কম, মহল্লা আরো 5 টাকা বেশি। গিরগিটি আছে না, ওই গিরগিটিতে দিনের মধ্যে একবার রং চেঞ্জ করে, আর আমরা দিনের মধ্যে 12 বার রং চেঞ্জ করি। এদিকে রমজানের স্বস্তি থাকলেও আবারও চড়তে শুরু করেছে সবজির বাজার। পটল ও ঢেঁড়স ছাড়া বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত। আমদানি করা রসুনের দাম বেড়েছে কেজিতে 8 থেকে 10 টাকা। তবে উচ্চমূল্যের বাজারে স্থির পেঁয়াজের দাম। গ্রামের বাড়িতে একটা লাউ 15 থেকে সর্বোচ্চ 15 টাকা বিক্রি হয়, পেঁপে সর্বোচ্চ 10 থেকে 15 টাকা বিক্রি হয়। সেটা এখন ঢাকাতে এসে আমাদের কিনতে হচ্ছে পেঁপে 60 টাকা, একটা লাউ 70 থেকে 80 টাকা। বর্তমানে একটা লাউ 60 থেকে 70 টাকা পিস, পেঁপে 60 থেকে 70 টাকা কেজি। 50 বা 50-এর ভিতরে 2টা আইটেম আছে। আড়তে যাবেন, এখানে যে দামটা হয় এখানে তার কাঁচা বাজার পার কেজিতে 30-40 টাকা বেশি। এত ডিস্টেন্স কেন? মন্দের ভালো এক ব্রয়লার মুরগি সপ্তাহ ব্যবধানে 5 টাকা কমে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকা কেজিতে। মুরগির দাম কমে আছে, কিন্তু এখন পাবলিকের লগে বার্গেনিং করা লাগে না। যে দাম আছে এই দাম হলে মনে করেন মানুষ খাইয়া শান্তি পাইতেছে। মুরগির জন্য একটু শান্তি পাচ্ছে, আসলে একটু দাম কম। ব্রয়লারের স্বস্তি মিললেও ক্রেতার অভিযোগ চড়া মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 137 বছর পর বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়িকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার বিজনেস হাব হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে সিঙ্গাপুর, কলম্বোর মতো উন্নত বন্দরকে পাশ কাটিয়ে 32,000 কোটি টাকার বে টার্মিনাল এবং মাতারবাড়ি হয়ে উঠতে যাচ্ছে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের একমাত্র ট্রান্সশিপমেন্ট পোর্ট। সুযোগ সৃষ্টি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর এই বন্দর ব্যবহারের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বে টার্মিনাল এভাবে পড়ে আছে অন্তত 10 বছর। ভূ রাজনৈতিক বিরোধ এড়ানোর নামে মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পেছানো হয়েছে বেশ কয়েকবার। অথচ 3 বছর আগে এখানে 9,000 কোটি টাকা খরচ করে 14.5 কিলোমিটার দীর্ঘ নতুন চ্যানেল তৈরি করা হয়েছে।
স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিং করা চট্টগ্রাম বন্দর এখন বছরেই 32 লাখ কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করছে। কিন্তু ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে। যখন আমাদের মার্তারবাড়ি পোর্ট হয়ে যাবে তখন সেখানে 7-8 হাজার টিউজ নিয়ে কন্টেনার জাহাজ আসতে পারবে এবং বে টার্মিনালেও আমরা 4-5 হাজার কন্টেনার নিয়ে আসতে পারবে। সুতরাং তখন আমাদের ট্রান্সশিপমেন্ট পোর্টের উপর এতটা ডিপেন্ড করতে হবে না। এদিকে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার 137 বছরের স্থবিরতা কাটছে মাত্র 2 দিনে। বিশেষ করে 18,000 কোটি টাকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চুক্তি হয়েছে জাপানের সঙ্গে। একই সঙ্গে 14,000 কোটি টাকার বে টার্মিনালের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চুক্তি করেছে বিশ্ব ব্যাংক। আমাদের এখন যে বন্দর আছে সেই বন্দরে অ্যাকচুয়ালি আর বেশি আধুনিক করার কোনো সুযোগ নেই। সেইটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আধুনিক বন্দর করে তুলতে হলে নতুন বন্দরের দরকার। চট্টগ্রাম বন্দর 2007 সালে অত্যাধুনিক গ্যান্ট্রিকেন যুগে প্রবেশ করে। বর্তমানে সিসিটি এবং এনসিডিতে 18টি গ্যান্ট্রিকেন দিয়ে কন্টেনার হ্যান্ডেলিং হলো জেসিবি চলছে সেই পুরনো সময়ের মতো। বন্দরের যদি সচলটাকে স্মুথলি অপারেশন করতে হয় সেক্ষেত্রে বন্দরকে ইকুইপমেন্ট ডেভেলপ করতে হবে এবং জেটিগুলোকে আমার মনে হয় একটু রিকনস্ট্রাকশন করা দরকার। লয়েড লিস্টে বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের মধ্যে 64তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের ইতিহাস 137 বছর হলো। কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে 50 বছরেরও কম সময়। আর এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ। তবে মাতারবাড়ি, বে টার্মিনাল এবং লালদিয়াকে ব্যবহার করে এই বন্দর আগামীতে হয়ে উঠতে চায় দক্ষিণ এশিয়ার বিজনেস হাব। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। শুরু হয়েছে 1446 হিজরির হজ মৌসুম। গোটা বিশ্ব থেকে পবিত্র হজ পালনে সৌদি আরব ছুটবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট আগামী 29 এপ্রিল। হজ যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হজ ক্যাম্প। এবার যাত্রা সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। যাত্রীদের বহন করতে হবে না নগদ টাকা, এজন্য সবাইকে দেওয়া হবে একটি করে ডেবিট কার্ড। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। হজ মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে লাখ লাখ মুসলিম সারা বিশ্ব থেকে সৌদি আরবে গমন করেন। এবছর বাংলাদেশ থেকে প্রায় 87,000 মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। তাদের মধ্য থেকে সরকারি মাধ্যমে 5,200 জন এবং বেসরকারি মাধ্যমে 81,900 জন বাংলাদেশের হজ যাত্রা শুরু করবেন। আমাদের বিগত বছর সময়ে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেইগুলোকে আমাদের পূর্বেই চিহ্নিত করা আছে, সেইগুলো যাতে এবছরে আর না থাকে সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এবারের হজ যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আশকোনা হজ ক্যাম্প, মক্কা ও মদিনায় স্থাপন করা হয়েছে হজ ম্যানেজমেন্ট সেন্টার। এছাড়া তাৎক্ষণিক সেবার জন্য হাজিদের হজ বিডি অ্যাপটি ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা দেবে। হারিয়ে গেলে একটি বাটনের চাপে খোঁজ মিলবে হজ যাত্রীর। আসছে হজ যাত্রায় যাত্রীদের নগদ অর্থ বহন করতে হবে না, এজন্য সবাইকে দেয়া হবে একটি করে ডেবিট কার্ড। চলতি বছরে হজ যাত্রীদের স্বল্প মূল্যে রোমিং সুবিধাও দেবে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যেই পদক্ষেপ নেবে তাতেই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের দাবি, সেনা ঘাঁটি লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে পাকিস্তানের সেনারা, জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে উপত্যকাটির বান্দিপোরা জেলায় অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের মধ্যেও গুলি বিনিময় হয়। পর্যটকদের উপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার সকালে 2 সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি ভেঙে ফেলে কাশ্মীর প্রশাসন।
পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে সর্বদলীয় বৈঠকে বসে ভারতের রাজনৈতিক দলগুলো। পার্লামেন্টে চলা বৈঠকে মোদির বিজেপি ছাড়াও উপস্থিত ছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি ও শিবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যেই পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানায় বিরোধী রাজনীতিবিদরা। পাশাপাশি হামলার কড়া সমালোচনা করে ভয়ঙ্কর জবাবের হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি। যদিও ভারত পাকিস্তান উভয়কে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব। হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপ নেয় মোদি প্রশাসন। নয়াদিল্লির এসব পদক্ষেপের পাল্টা জবাবও দেয় ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান। বর্ণাঢ্য আয়োজনে স্বৈরশাসন থেকে স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ৫১ বছর উদযাপন করল পর্তুগাল। স্বাধীনতা দিবস উদযাপনে রাস্তায় নেমে আসেন লাখো জনতা। কার্নেশন ফুল দিয়ে সেই বিপ্লবের সেনাদের স্মরণ করেন তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগিজ ভাষায় দিয়া দে লিবারদাদ বা স্বাধীনতা দিবস উদযাপনে শুক্রবার পর্তুগালের রাস্তায় রাস্তায় জনতার ঢল। ১৯৭৪ সালের ২৫ এপ্রিল সাধারণ নাগরিকদের সমর্থনে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৪১ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায় পর্তুগালে। সেই থেকেই নানা আয়োজনে প্রতিবছর দিনটি পালন করে আসছে পর্তুগিজরা। নানা স্লোগান আর সঙ্গীতে বিপ্লবের বীরদের স্মরণ করেন তারা। প্রতীক হিসেবে লাল রঙের কার্নেশন ফুল নিয়ে র্যালিতে যোগ দেন সাধারণ মানুষ। সবার হাতে হাতে ছিল স্বাধীনতার প্রতীক লাল ক্রাবো ফুল, এমনকি নারীদের খোপাতেও ছিল এ প্রতীক। বিপ্লবে অংশ নেয়া সৈনিকরাও অংশ নেন লিসবনের এভিনিদা লিবারদাদের ঐতিহাসিক র্যালিতে। নানা সামাজিক ও রাজনৈতিক দলের ব্যানারে অংশ নেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। দিনটির আদর্শকে ধারণ করে মানবিক দেশ হিসেবে পর্তুগালকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। ৫১ বছর পরেও আজকের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হয়েছে, গণতন্ত্র ও উন্নয়নের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাক স্বাধীনতা সহ আজকের সব মৌলিক অধিকারের নিশ্চিতের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৪ সালের ২৫ এপ্রিল বিজয়ের মধ্য দিয়ে। ১৯৭৪ সালের এই ২৫ এপ্রিলের কারণেই আমাদের অধিকারগুলো, পর্তুগিজদের অধিকারগুলো যেমন প্রতিষ্ঠিত হয়েছে, অভিবাসীদের অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরাও যুক্ত হয়েছি পর্তুগিজদের এই অনন্য দিনটিতে উদযাপন করার জন্য। রাজধানী লিসবন ছাড়াও দেশটির ছোট বড় সব শহরেই যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে দিবসটি। আজকের এই দিনেই সশস্ত্র কিন্তু রক্তপাতহীন বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছিল পর্তুগাল। সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছিল আজকের এই দিন থেকেই। সামনের দিনগুলোতেও পর্তুগালের এই গণতান্ত্রিক ও মানবিক ধারা অব্যাহত থাকবে, এমনটাই আশা আজকের এই র্যালিতে অংশ নেওয়া প্রত্যেক পর্তুগিজের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধে নিহত, আহত ও অংশগ্রহণকারীদের সম্মানে পালন করা হলো এনজেক দিবস। দেশের সেবায় নিয়োজিত সামরিক বাহিনীর সব সদস্যদের সম্মানে প্রতি বছর ২৫ এপ্রিল দিনটি পালন করা হয়। আরও জানাচ্ছেন SM আমিনুল রুবেল। এনজেক দিবস উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের বার্ষিক কুচকাওয়াজে সম্মান জানাতে অস্ট্রেলিয়ার সিডনির মহাসড়কে হাজার হাজার মানুষের ঢল। যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পালিত হয়েছে এনজেক দিবস। এদিন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন, ফ্রান্স ও ভারতের সামরিক বাহিনীর মিত্র হিসেবে অংশ নেয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সম্মিলিত সামরিক বাহিনীকে এনজেক নামে সম্মানিত করা হয়। একই দিনে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে বিশেষ সম্মান প্রদর্শনের সঙ্গে এনজেক স্মৃতি দিবস পালিত হয়। সূর্যোদয়ের পর থেকেই নিউজিল্যান্ড সামরিক বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ দেখতে রাস্তার পাশে জড়ো হন হাজারো মানুষ। ১৯১৫ সালের ২৫ এপ্রিল এনজেক সেনারা তুরস্কের উপকূলে অবতরণ করে শত্রুপক্ষ সম্মিলিত জার্মান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এ যুদ্ধে প্রাণ হারান ৮,০০০ অস্ট্রেলীয় সেনা।
অন্যদিকে অস্ট্রেলিয়ার মিত্রবাহিনীর 1,30,000 সৈন্য নিহত হন। প্রতি বছর রাষ্ট্রীয় দিবস হিসেবে 25শে এপ্রিল যুদ্ধ, সংঘাত ও শান্তিরক্ষা অভিযানে সেবা প্রদানকারী এবং জীবনদান করা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডবাসীর ত্যাগকে স্মরণ করা হয় অ্যানজেক দিবসে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।